ভাই যতক্ষণ না ঘুমিয়ে পড়ে ইন্দুবালা ঠায় বসে থাকেন তার মাথার কাছে। যতক্ষণ দেখা যায় ঘুমিয়ে থাকা মানুষের মুখের প্রশান্তি ভালো লাগে তার। এই প্রশান্তি কি মারা যাওয়ার সময়ও থাকে না? পুকুরে ভাসছিল যে স্বর্ণলতার দেহ, তার বড় বউ সাজার শখ ছিল। রিয়াজও ভালোবাসত তাকে খুব। স্বর্ণলতার ফলে ওঠা দেহটাকে যখন জল থেকে তোলা হলো, কি যে প্রশান্তি চেয়েছিল মুখটায়, যেন ডুব সাঁতার দিয়ে উঠল সে এক্ষুনি। কথা ছিল রিয়াজ দাঁড়িয়ে থাকবে খেয়া ঘাটে, রাতের নৌকা তাদের পার করে দেবে সভ্য জনপদ। দূরে কোথাও তারা ভালোবাসার জঙ্গলের মধ্যে আশ্রয় নেবে, যেখানে কেউ তাদের চেনে না, জানে না, ধর্মের পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে না। স্বর্ণলতা ঠিকই পৌঁছেছিল সময়েই। খেয়াও ছিল ঘাটে বাঁধা, শুধু রিয়াজ আসেনি। অনেক ভোরে আকাশ ফর্সা হবার আগে বাড়ি ফিরে আসার পথে স্বর্ণলতা রিয়াজকে পেয়েছিল আলের ধারে। রিয়াজের কাছে সবকিছুই ছিল, শুধু প্রাণটুকু ছাড়া। কারা যেন তার শ্বাসনালীটা কেটে দিয়েছিল এফর ওফর করে। স্বর্ণলতার তখন কান্নায় দুঃখে লুকিয়ে পড়তে ইচ্ছে করছিল। ডুব সাঁতার দিয়েছিল সে জলে। যখন ভেসে উঠেছিল তখন বেলা গড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই হাসান। আজকে আপনাদের পড়ে শোনাব কল্লোল লাহিড়ীর লেখা বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। গল্পটির প্রথম প্রকাশ জুলাই 2020। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মেঘলা ভট্টাচার্য। বইটির উৎসর্গে লেখক লিখেছেন ঠাম্মা, মণি, দিদা, রাঙা বড়মা আর মা, এছাড়াও বাংলার সেই সব অসংখ্য মানুষদের যাদের হাতে এখনো প্রতিপালিত হয় আমাদের খাওয়া দাওয়া, জিভে জল পড়ার ইতিহাস। তবে গল্প শোনার আগে যারা এখনো অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি কল্লোল লাহিড়ীর লেখা বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। আজকে শুনবেন গল্পটির তৃতীয় পর্ব। ভোর থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। ঘুম ভেঙে গিয়েছিল তার অনেক আগেই। অন্ধকার ঘরটায় শুয়ে বৃষ্টির আওয়াজ শুনছিলেন ইন্দুবালা। অল্প অল্প বাতাসে দুলছিল জানলার হালকা পর্দাগুলো। তার ফাঁক দিয়ে উঁকি মারছিল একটু একটু করে ফর্সা হতে থাকা আকাশটা। একতলায় ভাতের হোটেলের ওপরে তার ঘরটা ছোট্ট হলেও বেশ খোলামেলা, অন্তত এই বাড়ির অন্য ঘরগুলোর থেকে। ঘরের চারিদিক বরাবর বেশ কয়েকটা জানালা। সামনের দিকে এগিয়ে গেলে ছেনুমিত্তির লেন, হরেক মানুষ, গাড়ি ঘোড়ার যাতায়াত, আর পেছন দিকটা শাশুড়ির আমলের ছোট্ট বাগান। শিরিঙ্গে নারকেল গাছ, ঘোষদের ডোবার পাশে একটা ঝাঁকড়া তাল গাছ, উঠোনের আম গাছের ডালপালা, আরও কয়েকটা জানলায় ছড়ানো ছিটানো। এই ঘরটা আসলে ছিল ইন্দুবালার স্বামী মাস্টার রতনলাল মল্লিকের আমোদের জায়গা। তিনি তার ইয়ার বন্ধুদের নিয়ে এসে এই ঘরেই জোটাতেন। দিন রাত তাস পেটা চলত, তার সাথে গ্যালাসের পর গ্যালাস হুইস্কি আর সোডা। ঘরখানায় ঢুকলে মনে হতো কেউ যেন সকালের আজ ধরিয়েছে। ঝাড় দিয়ে জড়ো হতো রাশিকৃত পোড়া সিগারেট আর তার প্যাকেট। শাশুড়ি উঠতে বসতে খোঁটা দিত বউয়ের গতর নিয়ে, যে গতরে তার বাহির্মুখ ছেলে অন্দরে মন বসাতে পারল না, অথচ নাতি নাতনির অভাব হলো না মোটেও। তিনটে সন্তানকে রেখে মাস্টার রতনলাল মল্লিক যখন ইহজীবনের মায়া ত্যাগ করলেন, তখন ইন্দুবালা ভেতরের ঘর থেকে বাইরের এই ঘরে এসে থাকতে শুরু করলেন। শুধু কি অনেক আলো হাওয়া বাতাসের জন্য? না, তা মোটেই না। এই ঘরে থাকলে তিনি নিচের হোটেলের রান্নাঘর থেকে ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিতি টের পেতেন।
সিঁড়ির মুখ থেকে এই ঘরের দিকে নজর দেওয়া যেত খুব সহজে, আর এই ঘরটায় এলেই যেন ইন্দুবালার কলাপোতার বাড়ির দাওয়াখানা মনে পড়ে যেত। চারিদিকে সবুজের চাদোয়া। ইন্দুবালা পাশ ফিরলেন। এই এত বয়সেও স্মৃতিগুলো কেন এলোমেলো হয়ে যায় না? ভুলেও তো যেতে পারে মানুষ অনেক কিছু। নিয়তিকে দোহাই দেন ইন্দুবালা, হয় ভুলিয়ে দাও, না হলে ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। অদৃষ্টকে 7 গাল পারলেও অনেক কিছু ভোলা হয় না ইন্দুবালার। ভাগ্যিস ভোলা হয় না। তাই তো আনাজের চুবড়ি থেকে, সূচ সুতোর কৌটো থেকে, ভাতের হাঁড়ির সুবাস থেকে বেরিয়ে আসে কত কত গল্প। ইন্দুবালা চোখ বন্ধ করে আবার একটু ঘুমানোর চেষ্টা করলেন। ঠাম্মা সন্ধেবেলায় আফিম খেত। ছোট ছোট কালো কালো গুলি করা থাকত কৌটোতে। বাবা খুলনা শহরের বড় এক আড়তদারের কাছ থেকে নিয়ে আসত। ফুরিয়ে আসতে থাকলেই ঠাম্মার মাথা যেত খারাপ হয়ে। একটানা আবদার চলত তার। ধুয়ো টেনে টেনে ঠাম্মা বলে চলত, ও হরি, নিয়ে আয় না বাবা, শেষ হয়ে গেল যে গুলি। সেই কাতর চাহনি এখনো যেন মনে পড়ে ইন্দুবালার। ঠিক মরে যাওয়া মানুষের সাথে তার কি কোনো মিল ছিল? ছ্যাঁত করে ওঠে বুকটা। শাশুড়ির কথা মনে পড়ে, স্বামীর কথাও। মৃত মানুষের চাহনি ইন্দুবালাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। মুকুলে ভরা আম গাছের তলায় শোয়ানো হয়েছিল দাদুকে। ইন্দুবালা তখন খুব ছোট। কিছুক্ষণ আগে ঠাম্মা ভাজছিল দাওয়া আলো করে নতুন গুড়ের মালপোয়া। গোটা গ্রামে যেন ছড়িয়ে পড়েছিল গন্ধ। তেলের ছ্যাঁকছুক আওয়াজে উমুন্ন ঝুমনোর পিঠে খাওয়ার গল্পটা আগাগোড়া বলে চলেছিল ঠাম্মা। হাঁ করে বসে শুনছিল ছোট্ট ইন্দুবালা। দাদু স্নান করতে যাচ্ছিল বোসদের পুকুরে। বাবা গিয়েছিল ধান বিক্রি করতে হাটে। মা ছিল শোয়া। ভাই তখন পেটে। দাদুর ইচ্ছে হয়েছিল অসময়ে মালপোয়া খাওয়ার। মুখ ফুটে যে মানুষ চায় না কিছু, সেই মানুষ যখন মালপোয়া খেতে চেয়েছে, ইন্দুবালার ঠাম্মার আনন্দ আর গোপন থাকেনি। নিজেই গম পিষিয়ে নতুন আটা বের করেছেন জাতি ঘুরিয়ে, চাল কুটেছেন ঢেকিতে, বেটেছেন শিলনোড়ায় মিহি করে, নতুন গুড়ের হালকা একটা রস করেছেন। কয়েকদিন খুব ব্যস্ত থেকেছেন নানান তরিজুতের ছোটখাটো উপকরণ নিয়ে। আর ইন্দুবালা ঠাম্মার আঁচল ঘিরে কাপড় জড়িয়ে কোলে শুয়ে সেই আখ্যানের অংশীদার হয়েছে। উম্ন ঝুমনোর গল্প যখন ফুরিয়ে এসেছে, শেষ মালপোয়া যখন তেলের ওপর লাল হয়ে ফুলে উঠেছে, মৌরির সুবাস যখন কোলাপোতা গ্রামে মম করে উঠছে, দাদু স্নান সেরে এসে তুলসী প্রণাম করতে গিয়ে বসে পড়লেন দাওয়ায়। জীবনের শেষ প্রার্থনা আর তার করা হলো না। একদিন কথা বন্ধ রেখে পরের দিন ভোরের সূর্য ওঠার আগে দাদু চলে গেল। আমতলায় শোয়ানো থাকলো তাকে। হরিনাম সংকীর্তনের দল গোল হয়ে ঘিরে ঘিরে ইনিয়ে বিনিয়ে সুর তুলল। বাড়ি থেকে কেউ মরা কান্নার চিৎকার করল না। ঠাম্মা বসে থাকলো পাথরের মতো। বাবা কি করবে বুঝতে পারল না। মায়ের তখন প্রসব বেদনা। ইন্দুবালা চুপি চুপি দাওয়ার পাশে ছোট্ট বেড়ার ধারে রান্নাঘরে তখন। কাঁসার রেকাবিতে চাপা দেওয়া আছে মালপোয়া। এদিক ওদিক তাকিয়ে হাতে তুলেছিল সবে ছোট্ট মেয়েটা। গ্রামের কোনো এক বউ দেখে ফেলেছিল। রে রে করে উঠে এসে ধরেছিল হাত। অশৌচের বাড়িতে খেতে আছে কোনো কিছু? ফেল হাত থেকে, ফেল বলছি। ইন্দুবালা ফেলতে পারেনি সেই মালপোয়া। গোটা রাত ধরে নতুন গুড়ের রসে সেগুলো যেন তখন আরও অনেক ফুলে ফেপে উঠেছিল। হালকা গন্ধ বেরোচ্ছিল মৌরির। এতক্ষণ যে ঠাম্মা কারোর সাথে কথা বলেননি, চুপ করে বসেছিলেন, তিনি উঠে এলেন। খুব শান্ত অথচ কঠিন গলায় বললেন, ছেড়ে দাও ওকে পাঁচুর মা। ওর খাওয়া মানে ওর দাদুর আত্মার শান্তি পাওয়া। আত্মা না জুড়ালে মায়া কাটবে কি করে? গপ গপ করে গোটা তিনেক মালপোয়া খেয়ে নিয়েছিল ইন্দুবালা। তার হাতে মুখে লেগেছিল রস।
ঠাম্মা গড়িয়ে দিয়েছিল জল, নিজে হাতে খাইয়েছিলেন নাতনিকে। ঠিক সেই সময়ে আতুর ঘর থেকে ভেসে এসেছিল নবজাতকের কান্নার শব্দ। ঠাম্মা নাতির মুখ দেখে বলেছিলেন, সেই ফিরে আসতে হলো তো, কোথায় যাবে আমায় ছেড়ে? তার বিশ্বাস ছিল দাদু ফিরে এসেছে আম জাম কাঁঠাল মালপোর গন্ধ বুকে নিয়ে। বাবা ফিরেছিল শ্মশান বন্ধুদের সাথে বিকেলেরও পরে। ততক্ষণে ঠাম্মার সাদা থান পরা হয়ে গেছে। ছোট্ট ভাইটা হাঁ করে ঘুমোচ্ছে তার কোলে। এদের কারো মৃত মুখ দেখেননি ইন্দুবালা। ভাগ্যিস দেখেননি। খাটের ওপর চিৎ করে শোন ইন্দুবালা। পিঠের ব্যথাটা আরও বাড়ে। শুয়ে শুয়ে বুঝতে পারেন রাস্তার উল্টো দিকে কর্পোরেশনের কলে জল নিতে আসছে টুকটাক করে বাজারের লোকজন। উঠতে ইচ্ছা করছে না। সারা দেহের অবসাদ আজ যেন মনে নেমে এসেছে। ঠাম্মার মৃত্যু সংবাদ যেদিন ভাই নিয়ে এসেছিল সেদিন ইন্দুবালার সাধ। বাড়ি ভর্তি লোক, বিয়েতেই হয়নি, সাধে হবে ভাবাটাও বোকামো। নিজের বউ ভাতের রান্না যেমন ইন্দুবালাকে নিজেই করতে হয়েছিল, ঠিক তেমনি সাধের রান্নাটাও। গোনাগুন্তি মাছের দাগা ছিল। চাল নেওয়া হয়েছিল মাথা গুনে। শাশুড়িকে খাইয়ে স্বামীকে খাইয়ে যখন ইন্দুবালা খেতে বসতে যাবেন, দরজায় কড়া নড়ল। রান্নাঘর থেকে উঠে এসে সদর খুলতে হলো তাকেই। শ্রাবণের চড়া রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ভাইটা তারই সামনে। কতদিন পরে। চোখে তখন দিদির কপোতাক্ষের টলটল জল। ইছামতি গাল বেয়ে গড়াচ্ছে। বাড়িতে ঢুকতে বলবেন কি? ভাষাই হারিয়ে ফেলেছেন যেন ইন্দুবালা ভাইকে দেখে। ঠোঁটের ওপর গোফের রেখা, গালে কচি ঘাসের মতো দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, ঠিক যেন মনিরুল সে যে দাঁড়িয়ে আছে। ভাই, ভেতরে আসতে বলবি না? এখানেই দাঁড়িয়ে থাকবো? ইন্দুবালা ভাইয়ের হাত ধরেন। ঝুপ করে যেন তাকে ছুঁয়ে ফেলে কোলাপোতার গ্রামটা, বসদের পুকুর, তেপান্তরের ধান ক্ষেত, কদবেলের আচার। আর ভাই দেখে তার দিদি আরও সুন্দর হয়েছে। গা থেকে খসে গেছে অজগায়ের পুরনো চাদর। নতুন মা হবার যাবতীয় সব কিছু যেন গা থেকে ফুঁড়ে বের হয়ে আসছে তার। ঠিক এই সময়ে তো ইন্দুবালার থাকা উচিত ছিল গ্রামে। ঠাম্মা কি খুশি হতো। উঠোন ভরে উঠত আচারের বয়ামে। মা বিশালক্ষী তলায় পুজো দিত। বিরক্ত হলেন শাশুড়ি। শুভ বাড়িতে অসুচে এইছো নাকি? মাথা নেড়েছিল ভাই। কাজকর্ম মিটিয়ে তারপরে এসেছে। আরও বিরক্ত হয়ে বুড়ি বলেছিল, তাহলে আর কি, গেল এবার ভাইকে। ইন্দুবালা আসন পেতে কাঁসার থালায় বাটিতে সাজিয়ে দিয়েছিল নিজের খাবারটুকু। পরমাদরে খাইয়েছিল ভাইকে। এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। যতক্ষণ না খাওয়া শেষ হয়। ভাইয়ের মধ্যে ইন্দুবালা কাকে খুঁজছিলেন সেদিন? বাবাকে, মনিরুলকে, নাকি নিজের ফেলে আসা অতীতকে? চলে যেতে চেয়েছিল ভাই সেদিনই কলেজ স্ট্রিট। সেখান থেকে কোনো এক বন্ধুর বাড়ি। যেতে দেননি ইন্দুবালা। নিজের ঘরে শুয়েছিলেন ভাইকে। ঘুমো চিন্টু, তারপরে বিকেলে না হয় বেরোস। ভাই যতক্ষণ না ঘুমিয়ে পড়ে ইন্দুবালা ঠায় বসে থাকেন তার মাথার কাছে। যতক্ষণ দেখা যায় ঘুমিয়ে থাকা মানুষের মুখের প্রশান্তি ভালো লাগে তার। এই প্রশান্তি কি মারা যাওয়ার সময়ও থাকে না? পুকুরে ভাসছিল যে স্বর্ণলতার দেহ, তার বড় বউ সাজার শখ ছিল। রিয়াজও ভালোবাসত তাকে খুব। স্বর্ণলতার ফলে ওঠা দেহটাকে যখন জল থেকে তোলা হলো, কি যে প্রশান্তি চেয়েছিল মুখটায়, যেন ডুব সাঁতার দিয়ে উঠল সে এক্ষুনি। কথা ছিল রিয়াজ দাঁড়িয়ে থাকবে খেয়া ঘাটে। রাতের নৌকা তাদের পার করে দেবে সভ্য জনপদ। দূরে কোথাও তারা ভালোবাসার জঙ্গলের মধ্যে আশ্রয় নেবে, যেখানে কেউ তাদের চেনে না, জানে না। ধর্মের পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে না। স্বর্ণলতা ঠিকই পৌঁছেছিল সময়েই।
খেয়াও ছিল ঘাটে বাঁধা, শুধু রিয়াজ আসেনি। অনেক ভোরে আকাশ ফর্সা হবার আগে বাড়ি ফিরে আসার পথে স্বর্ণলতা রিয়াজকে পেয়েছিল আলের ধারে। রিয়াজের কাছে সব কিছুই ছিল, শুধু প্রাণটুকু ছাড়া। কারা যেন তার শ্বাসনালীটা কেটে দিয়েছিল এফর ওফর করে। স্বর্ণলতার তখন কান্নায় দুঃখে লুকিয়ে পড়তে ইচ্ছে করছিল। ডুব সাঁতার দিয়েছিল সে জলে। যখন ভেসে উঠেছিল তখন বেলা গড়িয়ে গেছে। খবরটা প্রথম এনেছিল মনিরুল। ইন্দুকে বলার পর ফুপিয়ে কেঁদেছিল মেয়েটা। সেদিনও যে স্বর্ণলতা স্বপ্ন দেখত সংসারের, রিয়াজের সাথে অনেক দূরে চলে যাচ্ছে কোথাও। এর আগে কোনোদিন মনিরুল ইন্দুকে কাঁদতে দেখেনি। যদিও প্রথম চিঠিটা ততদিনে দেওয়া হয়ে গেছে দুজনের। ছটফট করে ওঠেন ইন্দুবালা। তাহলে কি এতক্ষণ ভাইয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এসে মনিরুলের কথা চিন্তা করছিল? উঠে পড়েন ইন্দুবালা। পেটের ভেতর থেকে লাথি মারছে বাচ্চাটা। যেমন খিদে পেয়েছে তার মায়ের, তেমনি তারও। রান্নাঘরে এসে দেখেন চাল বাড়ন্ত। ভাত বসাবেন তার জোগাড়টুকু নেই। এই এত বেলায় কি খাবেন? নজরে পড়ল বেতের ঝুড়ি শালপাতায় মোড়া, ভাই এনেছে। তাকে এতক্ষণ যত্ন আত্তি করতে গিয়ে সেদিকে নজরও পড়েনি। ভুলেই গিয়েছিলেন ইন্দুবালা। শালপাতায় বাঁধা টুকরিটা খুললেন। তার মধ্যে থরে থরে সাজানো আছে মালপোয়া। চোখ ফেটে জল এলো ইন্দুবালার। গোগ্রাসে খেতে থাকলেন তিনি। যেন কত জন্মের খিদে নিয়ে তার দাদুর ঢুকে পড়েছে তার পেটে। ঠাম্মার হাতে না হোক, গায়ের ভোলা ময়রার দোকানের মালপোয়া খেতে চাইছে গোটা শরীর তোলপাড় করে। অনেকটা খাওয়ার পর যখন থামলেন ইন্দুবালা, জল তেষ্টা পেয়েছে বড়, কিন্তু জল এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। ঠিক তখন সেই মুহূর্তে বুক ছাপিয়ে গলা কাঁপিয়ে কান্না পেল তার মৃত ঠাম্মার জন্য। পায়ের তলায় গোটা পৃথিবীটা যেন নড়ে উঠল তার। হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। যা খেয়েছিলেন উগরে দিলেন সব। রান্নাঘর ভেসে গেল স্বাদ না খাওয়া নতুন মায়ের বমিতে। দরজা খোলার শব্দ পেলেন ইন্দুবালা। ধনঞ্জয় ঘর ঝাড় দিতে এসেছে। নিচের রান্নাঘরে উনুনের ধোয়া কুণ্ডুলি পাকিয়ে উঠছে আকাশের দিকে। বাজার কিন্তু কিচ্ছুটি করার নেই মা, কি রান্না হবে? ধনঞ্জয় জানতে চায়। ইন্দুবালা চুপ করে থাকেন। কি গো, বলো কিছু। শরীর খারাপ নাকি তোমার? ইন্দুবালা ধোয়া দেখছেন, কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে ওপরে উঠছে। বাজারের লোকেরা এসে বলেছিল নিমতলার ইলেকট্রিক চুল্লিতে কাজ চলছে মা, বডি কাঠে পোড়াতে হবে। তখনও শ্মশানে স্বামীর খাট ছুঁয়ে বসে আছেন ইন্দুবালা। দূরে লক্ষ্মী ছেলে মেয়েদের সামলাচ্ছে। তোমরা যা ভালো বোঝো করো, এইটুকুই বলতে পেরেছিলেন তিনি। মাস্টার রতনলাল মল্লিকের বডি যখন চিতায় তোলা হলো, তখনও ইন্দুবালা আজ করতে পারেননি কাঠে পোড়ানোর বীভৎসতা। প্রিয় মানুষ ছিল না কোনোদিনই মাস্টার, কিন্তু যে মানুষটা চারপাশে ঘুরে বেড়াতো, এদিক ওদিক দিয়ে যন্ত্রণা দিত, সে সময় অসময় নেই ঘাড়ের ওপর চেপে বসত, জোর করে সরিয়ে দিত শাড়ি, ছায়া, ব্লাউজ। সেই মানুষটা আগুন পাওয়ার সাথে সাথে কেমন যেন চরবর করে উঠতে শুরু করলো। শরীর ফুঁড়ে বেরিয়ে আসতে থাকলো জল, যেন সারা জীবনের হুইস্কি সোডা এক্ষুনি এই জ্বলন্ত সর্বগ্রাসী চিতাকে নিভিয়ে দেবে। লক্ষ্মী এসে মুখ ঝামটা দিয়েছিল। কি করছিস কি এখানে দাঁড়িয়ে তুই? আমাদের কি এসব দেখতে আছে? চল, মেয়েটাকে দুধ খাওয়াবি চল। বড় কাঁদছে যে। কি দেখেছেন আর কি দেখেননি সেই হিসেব কষতে গেলে বেলা কাবার হয়ে যায় ইন্দুবালার। পাশ ফিরে শুয়ে ধনঞ্জয়কে বলেন, উনুন ধরিয়েছিস কেন? গ্যাস কি পুড়িয়েছে? ধনঞ্জয় হাতের ঝাঁটাখানা মেঝেতে রেখে বলে, ওই দেখো, আজকের দিনটা কি ভুলে গেলে মা তুমি? ইন্দুবালা হাত রাতে থাকেন মনের মধ্যে। আজকে আবার কি? ধনঞ্জয় মাথায় হাত দিয়ে বলে, সত্যি এবার তোমার বয়স হয়েছে মা।
আজ যে রথ, ভুলে গেলে সব কিছু। কুমোরটুলিতে দুর্গার কাঠামোয় মাটি পড়বে, ইস্কনের লম্বা রথ বেরোবে, কত সাহেব সুবো নাচানাচি করবে। হোটেলের সামনে বোর্ডে তো গতকাল লিখে রেখেছ। উঠে পড়েন ইন্দুবালা। কি লিখেছি রে? খিচুড়ি, পাঁপড় ভাজা, আনারসের চাটনি আর কাঁঠালের ক্ষীর। বিড়বিড় করে জানতে চায় ইন্দুবালা। আর মালপোয়া? ধনঞ্জয় রে রে করে ওঠে। না না, ওইসব একদম কিচ্ছু লেখা ছিল না। হাঙামা বাঁধিও না মা, চিনির দাম বড্ড বেড়েছে। আটা বাড়ন্ত, ময়দা বাড়ন্ত, গোলমরিচ আনা নেই। ইন্দুবালা জানতে চান, আর মৌরি? ধনঞ্জয় জবাব দেয় না। চিরকালের অভ্যেসের মতো সে কাকে যেন একটা গাল পারে। সেই অদৃশ্য মানুষটাকে দেখতে খুব ইচ্ছে করে ইন্দুবালার। নতুন সাইকেল কিনেছে মনিরুল, সেটা দেখাতে এসেছিল। ইন্দু জানে এটা একটা অছিলা। আসলে তারা আজ যাবে মুক্তারপাড়ায় রথের মেলায়। মাকে কি করে বলবে? সাইকেল শেখাটা খুব সহজ মিথ্যের রাস্তা। ছেলে মেয়ে দুটো বাড়ছে যেন তাল গাছের মতো। মায়ের মন সায় দিতে চায় না। তার আগে বাবা বলে দেয়, সরল মানুষের মতো যাবি তো জানা, সামনের বারে আর একটু বড় ক্লাসে উঠলে ইন্দুকেও কিনে দেব সাইকেল। তখন দুজনে একসাথে স্কুলে যাবি সাইকেল চালিয়ে। সে সৌভাগ্য হয়নি ইন্দুবালার। তার আগেই বিয়ে হয়ে গিয়েছিল তার। স্বর্ণলতার আত্মহত্যা চোখ খুলে দিয়েছিল অনেক মায়ের। তারা কিছুতেই আগুন আর ঘি পাশাপাশি রাখতে চায়নি, বরং আগুনেই মেয়েকে বিসর্জন দিয়েছিল। জ্বলে পুড়ে শেষ হয়েছিল মেয়েগুলো। কজন ইন্দুবালা হতে পেরেছিল, যাদের নিয়ে লেখা হয়েছিল খবরের কাগজে, ফেসবুকে? সামনের রডে বসতে লজ্জা করেছিল ইন্দুর, তবুও বসেছিল সে। হাওয়ার মতো উড়ছিল মনিরুলের সাইকেল কপোতাক্ষের তীর ধরে। হাতে হাত ঠেকে যাচ্ছিল দুজনের। শ্বাসে প্রশ্বাসে চরম উত্তেজনা। ওরা কাছ থেকে পাচ্ছিল দুজনের ওম। চোখ বন্ধ করেছিল ইন্দু। সে যেন কাঠের নাগরদোল্লা, ঘোড়ার দোল্লা, বুড়ির চুল, ঝাল ঘুগনি, পাঁপড় ভাজা, রথের মেলা এইসব ছাপিয়ে মৌরির গন্ধ পাচ্ছিল মনিরুলের গা থেকে। যে মৌরির গন্ধ পেয়েছে সে তার ঠাম্মার মালপোয়ায়, ভোলা ময়রার দোকানে, অনেক পরে রিভলভার নিয়ে খেতে আসা অলোকের কবিতার বইয়ে। স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়ান ইন্দুবালা। কতদিন পর আজ তিনি মালপোয়া ভাজবেন। তার চোখে মুখেও কি ফুটে উঠছে না এক প্রশান্তি, যা কি মৃত্যুর বার্তাবহ? মনিরুলের মৃত মুখ তিনি দেখেননি, কিন্তু আন্দাজ করতে পারেন। খানসেনারা গোটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে মনিরুল তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। গোটা বাড়িটা যতক্ষণ না জ্বলন্ত সূর্য হয়ে উঠছে, মনিরুল ততক্ষণ চোখ বন্ধ করছে না। সে জানে একটা ভাষার জন্য একটা রাষ্ট্রের স্বপ্ন দেখছে সে। আর ইন্দুবালা কি স্বপ্ন দেখেছিলেন তিনি, সে কথা কেউ কোনো দিন জানতে চায়নি, আজও না। হইচই পড়ে গেছে গোটা অঞ্চল জুড়ে। ছেনমিত্তির লেনে একই ভিড় লেগে থাকে। আজ যেন আরও বেশি ভিড়। তাও সেটা ইন্দুবালা ভাতের হোটেলকে ঘিরে। হাফ বেলা অফিস করে কালেক্টর অফিসের কেরানিকুল চলে এসেছে। হোস্টেলের মেয়েগুলো হাজির হয়েছে। তার সাথে নিয়মিত বাজারের খদ্দেররা আছে। কিছু ফ্লাইং কাস্টমার তো থাকেই। এর সাথে জুড়েছে রাজ্যের ফেসবুক ফ্রেন্ডরা। চারিদিকে শুধু কচিকাচাদের কলকলানি। মাথা খারাপ হওয়ার অবস্থা ধনঞ্জয়ের। হোটেলটাও হয়েছে আজ দেখার মতো। সেখানে যেন তার প্রবেশ নিষেধ। ছেলেমেয়েগুলো নিজেরাই হাতে হাতে কাজ করে নিচ্ছে। কেউ জল দিচ্ছে, কেউ ক্যাশ সামলাচ্ছে, কেউ থালা পাচ্ছে, কেউ পরিবেশন করছে। আর রান্নাঘরের দিকে তো যাওয়াই যাচ্ছে না। সেখানে আরও ভিড়। সবাই ঝুঁকে পড়েছে তাদের মোবাইল ক্যামেরা নিয়ে। সেই ছোট্ট স্ক্রিনে
ফুলে ফুলে উঠছে লাল হয়ে যাওয়া মালপোয়াগুলো। বড় ছাঁকনিতে সোজা চলে যাচ্ছে চিনির হালকা রসে। মৌরির গন্ধ, গোলমরিচের স্বাদ ছড়িয়ে পড়ছে বাতাসে। আর এসবের মধ্যে প্রশান্তি মাখা মুখ নিয়ে রান্না করে চলেছেন ইন্দুবালা। না, এই মুহূর্তে স্মৃতিরা তার আশেপাশে কেউ নেই। নেই খুলনা, কোলাপতা, ছেড়মিত্তির লেন। এখন তিনি যেন এক শিল্পী, কারিগর, নতুন সৃষ্টির উন্মাদনায় মেতে আছেন। তার বুড়ো ডালপালাগুলো চারিদিক থেকে যেন শুষে নিচ্ছে তারুণ্যের আস্বাদ, নতুন করে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। কোলাপোতা গ্রামটার পাশ দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষ। এছাড়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে খাল, বিল, পুকুর। সবুজ জংলা ঝোপের পাশে সন্ধ্যামণি ফুল, হেলেঞ্চার লতা, উঠোনের কোণ ঘেঁষে কাঠ চাপা, পঞ্চমুখী জবা, সদরের মুখটায় শিউলি। সাদা আঁচলের মতো পড়ে থাকে ফুলগুলো। উঠোনের মাঝখানে বড় তুলসী মঞ্চ। অষ্টপ্রহরের সময় ঘুরে ঘুরে কীর্তন হয় সেখানে। বাড়ির পেছনে আছে নারকেল গাছ বেয়ে ওঠা চুই ঝাল। রান্নায় এতটুকু ঝালের দরকার হলে মা টুক করে গিয়ে ছোট্ট ডাঁটি পেরে নিয়ে আসে, একটু ছেঁচে ফেলে দেয় ঝোলের মধ্যে। নারকেল গাছটা সোজা রেখে এগিয়ে গেলে পুইয়ের মাচা। তার ডগাগুলো বর্ষার জল পেয়ে যেন আকাশের দিকে মুখ করে আছে, আরও বৃষ্টির আকাঙ্ক্ষায়। পুঁই মাচাকে বাঁ দিকে রেখে কয়েক পা হাঁটলেই কলকাতা থেকে আনা দাদুর ডালিম গাছ। তার পাশেই ঠাম্মার নিজের হাতে আদর করে বসানো গন্ধরাজ লেবু, কালনার আতা। এরকম সাজানো গোছানো বাড়ি এই গ্রামের অনেকেরই আছে। অবস্থা সম্পন্ন গেরস্থ হিন্দু বাড়ির ঘরদোর সাজানো এক রকমের, আবার অভিজাত মুসলিম বাড়ির আন্দরের সাজ ভিন্ন ধরনের। ইন্দুবালার মনে আছে, মনিরুলের বাড়ির পেছন দিকে একটা বড় পুকুর ছিল, তার পেছনে বাঁশঝাড়, তারপর আদিগন্ত ধান ক্ষেত। গ্রামের অনেকের বাড়িতেই বড় করে কাটানো পুকুর কিংবা ডোবা ছিল, আর সেগুলিতে ছিল বিস্তর মাছ। গেরস্থালের জলটুকু ওই পুকুর বা ডোবাগুলোই মিটিয়ে দিত। তখন আর টিউবওয়েল কোথায়, সেই হাতে চাপা কল আসতে অনেক দেরি হয়েছে। ইন্দুবালার তখন সবে বিয়ের কথা চলছে। গ্রামে প্রায় সবার বাড়িতে থাকলেও ইন্দুবালাদের বাড়িতে কোনো পুকুর বা ডোবা ছিল না। কেন ছিল না সেটা নিয়ে একটা গল্প সে ছোট থেকে শুনে আসছে, কিন্তু সেই গল্পে প্রবেশ করার আগে এই মুহূর্তে ইন্দুবালা কি করছে সেটা জেনে নেওয়াটা আখ্যানের ক্ষেত্রে জরুরি। বর্ষা এবার দেরিতে শুধু নয়, আষাঢ় পার করেও দেখা দিচ্ছে না। ভ্যাবসা গরমে সবার নাজেহাল দশা যখন, মধ্য 70-এর ইন্দুবালা অবস্থা কি হতে পারে তা তিনি যেন নিজেই বুঝে নিতে চাইছিলেন। বিকেলের দিকে মেঝের ওপর শুয়ে কিছুক্ষণ আগে শেষ খদ্দের ভাত খেয়ে চলে গেছে। যা বাকি ছিল হাড়ি চেঁচে পুছে খাওয়ানো হয়েছে বাজারের ভিখারিদের। এমনকি কালো, ভুলো, নেলু, বাজারের যে হরেক নামের বিড়াল এবং কুকুর আছে তাদেরও পাতের উচ্ছিষ্টাংশ এক জায়গায় জড়ো করে ধনঞ্জয় খাওয়ায়। লক্ষ্মী নিজে হাতে শুরু করেছিল। সেই প্রথা আজও দিব্য বহাল আছে। সবই ঠিক ছিল। এর সাথে যদি বাড়ির সঙ্গে একটা পুকুর থাকত, তাহলে বেচারা ধনঞ্জয়কে কর্পোরেশনের ছিরছিরে জল পড়া কলে ওই অতক্ষণ ধরে বাসন মাজতে হতো না। আজ অনেক ভোরে প্রচণ্ড গরমে ঘুম ভাঙার পরেই কেমন যেন বোসদের পুকুরটার কথা মনে পড়ছে তার। পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষকে, এমনকি শাশুড়ি যে পালা পার্বণে গঙ্গার স্নানে নিয়ে যেত তাও। সকাল হতে না হতে আজ নিজে থেকেই কেমন যেন ডুব দিয়ে স্নান করার বাসনা মনের মধ্যে জাগছিল ইন্দুবালার। কতদিন গভীর গহন জলে ডুব দেননি তিনি। এই সময় তো কপোতাক্ষের একুল ওকুল ভাসে। গভীর রাতে জলের আওয়াজ যেন দূর পর্যন্ত এসে কলকল করে,
কত কথা শুনিয়ে যায়। বোসদের পুকুরের জল আরো ঘন সবুজ রং নিয়ে ভারী হয়ে ওঠে। পাশের ঝোপ থেকে অনবরত ডেকে চলে ঝিল্লি। ভিজে গায়ে বাড়ি ফিরলে স্যাঁতস্যাঁত করে ওঠে গা। ইন্দুবালার হঠাৎ আজ কেমন যেন ইচ্ছে হলো অমন বৃষ্টি ভেজা ঝোপে ঢাকা মাটির রাস্তা দিয়ে স্নান করে ফিরতে। কিন্তু সে পথ কোথায় পাবেন তিনি ছেনমিত্তির লেনে? আজ অনেক সকালে ঘুম ভেঙে তাই নিচে চলে এসেছিলেন। ধনঞ্জয়, ও ধনঞ্জয়, ওঠ না বাবা, আমাকে একটু গঙ্গায় স্নান করিয়ে এনে দে। ধনঞ্জয় চোখ কচলায়, ধর্মর করে উঠে বসে। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? রোজ রাতে ঘিসঘিসে গা গরম থাকে তোমার, ডাক্তারের ওষুধ খাচ্ছ, তার উপর তোমাকে নিয়ে গঙ্গা স্নানে গিয়ে আমার নিজের গঙ্গার প্রাপ্তি হোক, তাই না? তোমার ছেলেরা এসে আমাকে দুর্মুষ করুক, হবেক নাই। ধনঞ্জয় বেশ গুছিয়ে কথা বলতে শিখেছে। যত বয়স বাড়ছে, চুল যত পাকা হচ্ছে, তত মুখের বুলি ফুটছে। রেগে যান ইন্দুবালা। যেতে হবে না, তোকে আজ কোনো কাজ করতে হবে না ধনা, আমি নিজেই আজ সবকিছু করব। ধনঞ্জয় বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে বলে, করো। ইন্দুবালা সত্যি সত্যি বাসি কাপড় ছেড়ে বাজারের থলে নিয়ে বেরিয়ে পড়েন। অনেক দিন পরে তিনি নিজে বাজারে যাচ্ছেন। একবার নিজে মনে করে দেখে নেন ব্লাউজের ফাঁকে টাকার ব্যাগটা নিয়েছেন কিনা। অনেক সকালে মেসের বারান্দায় দাঁড়িয়ে কিংসুক হীনযান ও মহাযানের তার্কিক পয়েন্টগুলো মিলিয়ে দেখছিল। বৈধ শ্রমণদের মতো উষাকালীন মেঘমালা দেখার জন্য সে বেশ কয়েকদিন ট্রাই করেছে, কিন্তু মোবাইলে অ্যালার্ম বেজে গেছে তার মতো করে। আর কিংসুক নিজে পাশ ফিরে শুয়ে অকাতরে ঘুমিয়ে ভাত খাওয়ার সময় উঠেছে। আজ কি কুক্ষণে যে এতটা গরম পড়েছে আর ঘুম ভেঙেছে সে বুঝতে পারছিল না। যাই হোক, উঠেই যখন পড়েছে তখন সে ইতিহাসের চ্যাপ্টারগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করল। সামনেই বিএ ফাইনাল। নালন্দা থেকে হস্তিনাপুর হয়ে তিব্বতে যাওয়ার আগে সে দেখল ইন্দুবালা ভাতের হোটেলের দরজা খুলে স্বয়ং ইন্দুবালা বেরিয়ে পড়লেন। হীনযান মহাযান মধ্যপথে রইল। কিংসুক চিৎকার করল, ও দিদা, এত সকালে কোথায় যাচ্ছ? ইন্দুবালা হাতের ব্যাগখানা উঁচু করে দেখালেন। কিংসুক হুড়মুড় করে নেমে এলো সিঁড়ি দিয়ে, জামার বোতাম আটকাতে আটকাতে। চলো, আমিও যাব। ইন্দুবালা অবাক হয়ে তাকান কিংসুকের দিকে। তুই যাবি কেন? ভোর রাত থেকে তো দেখলাম পড়াশোনা করছিস, ঘরের আলো জ্বলছিল যে। কিংসুক বলে, ধুর, পড়ছিলাম কোথায়, বেজায় গরমে ঘুম আসে নাকি? তার চেয়ে বরং এটাই ভালো হলো, তোমার সাথে বাজার করতে যাব, দাও দেখিনি ব্যাগ দুটো। ইন্দুবালার হাত থেকে কিংসুক ব্যাগ দুটো নিয়ে নেয়। ছেলেটাকে ভালো লাগে ইন্দুবালার। সময় নেই, অসময় নেই, মেসের বারান্দা থেকে দিদা বলে হাঁক দেয়। ওদের ঘরটা ইন্দুবালার ঘরের ঠিক সামনে, রাস্তার উল্টো দিকে। অনেক রাত পর্যন্ত ঘুম না এলে ইন্দুবালা সেলাই ফোড়াই করেন। কিংসুক চিৎকার করে ওপারের জানলা দিয়ে, এবার তো ঘুমো, তোমার চোখ খারাপ হলে আমাদের উপোস করে থাকতে হবে। তোমার ধনার যা রান্নার হাত। নিচ থেকে ধনঞ্জয় কাইমাই করে সাপসাপান্তর করে। তার যত অভিযোগ ইন্দুবালাকে। তার জন্যই ওই গাল টিপলে দুধ বেরোনো ছেলেগুলো তাকে হতচ্ছেদা করে। যদিও খেতে না এলে ধনঞ্জয় ওদের ডেকে নিয়ে আসে, আদর করে বসিয়ে খাওয়ায়। শরীর খারাপ হলে 7 বার গিয়ে খবর নিয়ে আসে। ছেলেরাও ভালোবাসে তাকে খুব। জর্দাটা বিড়িটা হয়ে যায় ওই ছেলেগুলোর কল্যাণেই। আজ কি বাজার করবে দিদা? কেন, হোটেলের বোর্ড দেখিসনি? দেখেছি তো, ভাত, সোনামুগের ডাল, মোচার ঘন্ট, মাছ। ওই দেখো, কোন মাছ লেখনি কিন্তু। ইন্দুবালার সামনে দিয়ে তখন মাথা ভর্তি কলমি শাক নিয়ে যাচ্ছে একটা বউ। ইন্দুবালা থমকে দাঁড়ান।
ও বউ, শুনছ? বউটা ঘুরে তাকায়। কলমি শাক কোথায় পেলে? তোমার বাড়ির? বিক্রি করতে নিয়ে যাচ্ছ? বউটা হাসে। মেয়ের বাড়ি গেছিলাম, আমার তো আর পুকুর নেই। ওর শাশুড়ির বড় একটা পুকুর ছিল, তা সেই পুকুরের। ইন্দুবালা বলেছিল। কেন বলছো? এখন আর নেই? বউটার মাথা থেকে কিংসুক শাকের বোঝাটা নামাতে সাহায্য করে। হাঁপ ছাড়ে বউটা। ডোবা হয়ে গেছে মা, এবার হয়তো ফেলাট উঠবে। তা মেয়ে বলল, নিয়ে যাও, যে কদিন আছে। ইন্দুবালা কলমি শাকের আটি তোলেন। সবুজ কচি মাথাগুলো সবাই যেন তার মুখের দিকে তাকিয়ে আছে। নাকের কাছে নিয়ে এসে শোকেন। কিংসুক জানতে চায়, এইভাবে বুঝি শাক চেনে, গন্ধ শুকে? হাসে বউটা। না গো না, মা আমার পুকুর চিনছে গো। ইন্দুবালার সামনে ভেসে ওঠে বর্ষার জলে থই থই উঠোন, ভাই বোনে মিলে নাচানাচি। আমাদের কেন পুকুর নেই ঠাম্মা? ততক্ষণে ঠাম্মার কলমি শাক বাছা শেষ। বারণ ছিল যে বংশে। কেন বারণ তার বিস্তারিত গল্পে এবার আসা যাক, কারণ ইন্দুবালার বাজার করতে সময় লাগে ঢের। ইন্দুবালার দাদুর দাদু তখন কলকাতার পাট চুকিয়ে খুলনার কোলাপোতায় পিতৃসত্ত্ব রক্ষার জন্য থাকতে শুরু করলেন। তখন বর্ষাকাল। চারিদিকে উপচাপা হয়ে আছে নদীগুলো, খালগুলো, বিলগুলো। বাড়ির মধ্যে চারিদিকে থই থই করছে জল। কোনটা পুকুর আর কোনটা উঠোন তা ঠাহর করা বেশ মুশকিল হচ্ছে। হামেশাই শোনা যাচ্ছে গ্রামে সাপে কেটে মৃত্যুর খবর। এদিকে যাকে বিয়ে করে এনেছে বিশম্ভর, সে একেবারে শহরে মেয়ে, খাস নবদ্বীপের। সেই মেয়ে এই অজগায়ের চারিদিকে জল, সাপে কাটা এইসব দেখে প্রথম দিনেই তো পা ছড়িয়ে কাঁদতে বসেছে। তার সৎমা যে তার সাথে এই অবিচার করবে, কোনো দিন সে ভাবতে পারেনি। ভালো পাত্রের কি আকাল পড়েছিল জ্যোৎস্নাময়ীর জন্য? কত কত সম্বন্ধ এসেছিল বর্ধমান, রাজশাহী, হাতিমপুর থেকে। ময়মনসিংহের এক জমিদারও এসেছিলেন। বাবা বুড়োর সাথে মেয়ের বিয়ে দেবেন না বলে সেই সম্বন্ধ নাকচ হল। শেষকালে মেয়েকে গৌরীদান করবেন নাকি? যারা আসে তারা নাকচ হয়। এদিকে সৎমা রাগে শুধু ফুলে ফুলে ওঠে। তারই বয়সী এক মেয়ে বাড়িতে থাকবে ঘাড়ের ওপর। এখন চুপ করে আছে, পরে এই মেয়ে যে ফোঁস করবে না তা কে বলতে পারে? জ্যোৎস্নাময়ীরও বয়ে গিয়েছিল সেই মেয়েটিকে মা বলতে। দুজনের মুখ দেখা দেখি বন্ধ ছিল। জ্যোৎস্নাময়ী থাকত দোতলায় তার মায়ের দিকে, আর নতুন মা তার নতুন দাস দাসী নিয়ে একতলায়। ওপর নিচ করায় বাবার অসুবিধে হতো। হাঁপের টান ধরত। হাঁপাতে হাঁপাতে জ্যোৎস্নাময়ীর বাবা তার মেয়ের বয়সী নতুন বউকে বোঝাতো, ওই তো বয়স মেয়েটার, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে কি করে? আর দিলেও সুপাত্রের হাতে দিতে হবে তো। বুড়ো স্বামীর এই দ্বিচারিতা যেন কুরে কুরে খাচ্ছিল নতুন মাকে। মুখ ঝামটা দিত যখন তখন। মেয়েকে বিয়ে দেবেন না দোজো বুড়োর সাথে, অথচ নিজে বিয়ে করে এনেছেন মেয়ের বয়সী একটা মানুষকে। বাড়িতে যখন অশান্তির চরমে, ঠিক সেই সময়ে শহরে কলেরার জন্য ভলেন্টিয়ার হয়ে এলো একদল যুবক কলকাতা থেকে। তারা গান্ধীজির স্বদেশী ভাবনায় অনুপ্রাণিত। বিবেকানন্দের সেবা তাদের বুকে, রবীন্দ্র গানের কলি তাদের লব্জ। একদল উঠতি যুবকদের মধ্যে যে হোমিওপ্যাথির ডাক্তার, তাকে বেশ পছন্দ হয়ে গেল জ্যোৎস্নাময়ীর বাবার। বেশ গোল গোল চোখ, চওড়া ছাতি, বুকের পাটা আছে বলেই না কলেরা রোগী দেখতে আসে। তিনকুলে একমাত্র খুলনায় পিতা ছাড়া আর কেউ নেই। ঝাড়া ঝাপটা হাত পা, কথায় বার্তায় নম্র, শান্ত, সদালাপি, সর্বোপরি কর্মঠ। এমন একটা ছেলেকেই যেন মনে মনে খুঁজছিলেন তিনি। দেরি করলেন না জ্যোৎস্নাময়ীর বাবা। কথা চলল তাড়াতাড়ি খুলনা আর নবদ্বীপের মধ্যে। পাকা কথা হয়ে গেলে আশ্বাস দিলেন বাবা মেয়েকে।
ভয় পাস না মা, এই জামাই আমার সোনার জামাই হবে, দেখে নিস। কলকাতায় কত বড় একটা মেসে থাকে, দেখবি তোকে নিয়ে গিয়ে কেমন টেরাম লাইনের পাশের বাড়িতে রাখে। জ্যোৎস্নাময়ী কোনোদিন টেরাম দেখেনি, শুনেছে দুটো লিকলিকে লাইনের ওপর দিয়ে সেই টেরাম কলকাতা শহরে চক্কর মারে। সাহেব সুবরা সেই টেরামে উঠে, যে যার জায়গায় চলে যায়। ঠুং ঠুং করে কাচের চুরির মতো আওয়াজ হয় টেরামে। জ্যোৎস্নাময়ী তো সেই টেরাম লাইনের পাশের বাড়িতে থাকার স্বপ্নে বিভোর হয়ে রইল। এদিকে তার বিয়ে হয়ে গেল বেশ ঘটা করে বৈশাখের কোনো এক শুভ দিনে। ফুলশয্যার খাটে শুতে এসে জানতে পারল বিশম্ভরের পরিকল্পনা। বিয়ে করে সে আপাতত বউকে রেখে যাচ্ছে বাপের বাড়ি। এই কদিন জ্যোৎস্নাময়ী একটু মানিয়ে গুছিয়ে এখানে থাকুক, কারণ মাত্র কয়েকদিনের জন্য কলকাতায় যাওয়া মানে খরচ। একই নতুন বউ, তার উপরে বাড়ি ভাড়া করা, সংসার নতুন করে পাতানো খুবই ঝামেলার হবে। আর তো 1 মাসের মধ্যে কলকাতার পাট চুকিয়ে বিশম্ভর চলে যাবে খুলনা। সেখানে তার বাবা মৃত্যুশয্যায়। ছেলেকে পাশে পেলে তিনি খুশি হবেন, ছেলের বউয়ের সেবা পাবেন। এগুলোর সাথে বাড়ির জমি জায়গাও দেখাশোনা করা যাবে। আর ডাক্তারি প্র্যাকটিসটা ঠিকভাবে চালালে তো আর কথাই নেই। পিলপিল করে লোকজন লাইন দিয়ে দাঁড়াবে দরজার সামনে। যদিও কোনোদিন তেমন রোগীর ভিড় হয়নি বিশম্ভরের, তবে স্বদেশী করা এক ডাক্তারকে চিনে নিতে অসুবিধে হয়নি আশেপাশের গায়ের মানুষদের। যতটা না আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য ডাক্তারি করতেন বিশম্ভর, তার থেকে বেশি সাহায্য হতো গরিব কুর্ব মানুষগুলোর। কিন্তু সেসব তো আরও পরের কথা। আপাতত তার সামনে যে নতুন বউটি বসে আছে, একবারের অনুরোধেই খুলে ফেলেছে মাথার ঘোমটা। সেই মেয়েটা কি ভাবছে বোঝার চেষ্টা করছে বিশম্ভর। যদিও এই মুহূর্তে মেয়েটার টানা দুটো চোখ ভরে উঠেছে জলে, আর ভরবে নাই বা কেন। খুলনা জায়গাটা কেমন তার আগে ঠিক ধারণা ছিল না জ্যোৎস্নাময়ীর। ততদিনে তো সে স্বপ্নটা দেখে রেখেছে টেরাম লাইনের পাশে বাসার। খোলা ছাদে রান্নাঘর, একটু দূরে কালীঘাটের মায়ের মন্দির, প্রতি অমাবস্যায় মায়ের মুখ দর্শন, পালা পার্বণে গঙ্গায় স্নান, রথের মেলা, চড়কে জেলেপাড়ার সং, মাথায় আগুন জ্বলতে থাকে জ্যোৎস্নাময়ীর। কাজেই ফুলশয্যায় স্বামীর গায়ের ঘেমো গন্ধের সাথে খাটের রজনীগন্ধা কেমন যেন গুলিয়ে ওঠে। মাঝরাতে দোর খুলে মেয়ে গিয়ে শোয় তার পুতুল ঘরে। নিজের মা থাকলে এমনটি কখনো করত না, দিত অমন ছেলের মুখে নুরো জেলে। বিয়ের আগে এক কথা, বিয়ের পরে অন্য। মা মরা মেয়ে বলে তার কোনো দাম নেই গো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল জ্যোৎস্নাময়ী। ভোর রাতে গা শিরশির করে উঠলে দেখেছিল ওই অত বড় পুরুষ মানুষটা তাকে জড়িয়ে ধরে নিঃসারে ঘুমোচ্ছে পুতুল ঘরে। কখন উঠে এসেছে খাট থেকে জানেও না সে। ভোরের আলো এসে পড়েছে বিশম্ভরের মুখে। কি সুন্দর লাগছে। জ্যোৎস্নাময়ীর খুব ইচ্ছে করছিল লোকটাকে ভালোবাসতে, হালকা আলোয় ঠোঁটের ওপর চোখের পাতায় চুমু খেতে। জ্যোৎস্নাময়ী পারেনি। তখনও মনের মধ্যে কলকাতায় না থাকতে পারার শোক উথালা পাথালা করছিল। বিশম্ভরের বাবা মারা গেলেন বিয়ের কিছুকালের মধ্যে। ছেলে শ্রাদ্ধ শান্তি করল বউকে ছাড়াই। জেদ করে থাকল জ্যোৎস্নাময়ী নবদ্বীপে। একটা চিঠি পাঠালি তাকে যেতে হবে নাকি? স্বামী হয়েছে তাহলে কিসের জন্য? নিজে এসে নিয়ে যেতে পারে না? জ্যোৎস্নাময়ী বাড়িতেই তার না দেখা শ্বশুরের জন্য ঘাট করল, নখ কাটল। বাড়ির মধ্যে পাঁচিল ঘেরা পুকুর ঘাটে বসে পুরোহিত এসে জল দেওয়ালো শ্বশুরকে। ব্রাহ্মণ খেল। নিয়মভঙ্গের দিন অশৌচ কাটাতে জলঙ্গিতে গেল বাড়ির পালকি জ্যোৎস্নাময়ীকে স্নান করাতে। বর্ষার জলঙ্গি তখন ফুলে ফেপে উঠেছে। পালকি শুদ্ধ জ্যোৎস্নাময়ীকে জলে চোবানো হলো। এমন শীতল জলে এর আগে কোনো দিন সে স্নান করেনি, আর এইভাবে পালকির ঘেরাটোপের মধ্যেও না।
তার যেন মনে হলো জলঙ্গির জলরাশির প্রবল চাপে এক অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে পালকিটা। চোখ খোলার চেষ্টা করল জ্যোৎস্নাময়ী, আর ঠিক তখনই সে যেন দেখতে পেল বিশম্ভরের শান্ত মুখটা। শিরশির করে ওঠে গা জ্যোৎস্নাময়ীর। এমন শিরশির করেছিল সেই ভোর রাতেও, যখন দুটো শক্ত হাত তাকে পরম মমতায় ভালোবাসায় জড়িয়ে শুয়েছিল পুতুল ঘরে। একটা দেহের ওম যেন আরও একটা দেহে স্পর্শ করছিল। ঘাড়ের কাছে ঘন নিঃশ্বাসের হালকা লাগছিল যেন জ্যোৎস্নাময়ীর। আর ঠিক সেই সময়ে সারা গা বেয়ে যেন কী সব উঠতে থাকে তার, চিরবির করতে থাকে তারা গোটা গা জুড়ে। কারা যেন আঙ্গুল বোলাচ্ছে তার গায়ে। প্রচণ্ড ভয়ে পালকির ভেতরের অন্ধকারে জলের মধ্যে দম বন্ধ হয়ে আসে যেন তার। চিৎকার করে ওঠে জ্যোৎস্নাময়ী। পালকির বেহারারা বুঝতে পারে পুণ্যস্নান হয়েছে বটে মেয়ের। তারা আবার ডাক ছাড়তে ছাড়তে ঘাট পেরোয়, মাঠ পেরোয়। আর এদিকে দিনের আলোতে জ্যোৎস্নাময়ী দেখে তার পালকির মেঝেতে কাপড়ের কোচরে শাড়ির আঁচলে জাপটে জড়িয়ে আছে চিংড়ি মাছের ঝাঁক। কোনোটা নড়ছে, কোনোটা অল্প জলেই পালকির কাঠের মেঝেতে খাবি খাচ্ছে। ভয়টা কেটে যাচ্ছে জ্যোৎস্নাময়ীর। তাহলে এরাই এতক্ষণ গায়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, চিরবির করছিল। কি যেন এক অনাবিল আনন্দে মন ভরে উঠছে তার। কুড়িয়ে বাড়িয়ে আঁচল ভর্তি করছে সে, একটাও চিংড়ি যেন নষ্ট না হয়। বাড়ি ফিরে দাসীর হাতে আঁচল ভরা চিংড়ি দিয়ে জ্যোৎস্নাময়ী হুকুম দেয়, ওপরে মায়ের ঘরের আমিষের রান্নাঘরটার দোর খোল, পরিষ্কার কর, আমি রান্না করব। দাসী যেন আকাশ থেকে পড়ে। বলে কি মেয়েটা, আজ শ্বশুরের তেল ছোঁয়াওনি? বাইরে থেকে বামুনরা এসে বসে আছে। মেয়ে পায়ে তেল ছুঁয়ে গেছে জলঙ্কিতে ডুব দিতে। ফিরে এসে পাতায় তুলে দেবে ইলিশ মাছ ভাপা, গরম ভাত, মাছের ডিমের বড়া। এই যে এত রান্না করলো ঠাকুর। বিরক্ত হয়ে জ্যোৎস্নাময়ী, উনুনটা নিকো দেখি, আমি চট করে কাপড়টা ছেড়ে আসি। দাসীর মুখে আর কথা সরে না। যে মেয়ে খায় না দায় না, বাড়ির কারোর সাথে কথাটি বলে না, সেই মেয়ে উনুন নিকানোর কথা বলছে কেন? আঁচল ভর্তি চিংড়ি মাছও বা কোথায় পেল? দাসী সময় নষ্ট করে না, রান্নাঘর পরিষ্কার করে, উনুন ধরিয়ে বসে থাকে। জ্যোৎস্নাময়ী নতুন একটা তাঁতের শাড়ি ভেঙে আলতা পরে, কপালে সিঁদুর দিয়ে রান্নাঘরে ঢোকে। দাসীর মনে হয় যেন সাক্ষাৎ অন্নপূর্ণা এসে ঢুকলেন রান্নাঘরে। তার যেন গড় হয়ে পেন্নাম করতে ইচ্ছে হয়। এই রান্নাঘর ব্যবহার হয় না মোটেই। জ্যোৎস্নাময়ীর মায়ের রান্নাঘর। মা মারা যাবার পর এই রান্নাঘরের পাট উঠছে বাড়িতে নতুন মা আসার পর থেকে। তাও সেটা বছর 3 তো হলই। তাই জিনিসপত্র বাড়ন্ত থাকে। এই অবেলায় কোথায় বা আর কিছু খুঁজতে যাবে সে? চট করে তাকিয়ে নেয় চারপাশটা। কি আছে আর কি নেই এর হিসাবটা পরিষ্কার হয়ে যায় নিজের কাছে। দাসী সেই কচি চিংড়িগুলোতে ততক্ষণে মাখিয়ে রেখেছে নুন হলুদ। জ্যোৎস্নাময়ী লোহার কড়াই উনুনের আঁচে বসায়। অল্প তেলে চিংড়িগুলোকে ছেড়ে দেয়। এপিটোপিঠ ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে জল ঢালে। জলঙ্গির কচি চিংড়ির গা থেকে বেরোতে থাকে মিষ্টি জলের রস। গোটা বাড়ি কালো জিরের ফোড়ন, কাঁচা লঙ্কা আর হলুদের সুবাসে ভরে যায়। জ্যোৎস্নাময়ীর বাবা ব্রাহ্মণ বিদায় দিয়ে সবে ছোট পক্ষের রান্নাঘরের পিঁড়েতে বসতে যাচ্ছিলেন দুপুরের আহার সারতে, কিন্তু তা আর হল না। পঞ্চদেবতাকে স্মরণ করে প্রথম গ্রাস মুখে নেওয়ার আগেই উঠে এলেন দোতলায় অনেক দিনের বন্ধ রান্নাঘরের সামনে। জ্যোৎস্নাময়ী আন্দাজ করেছিল এমনটাই হবে। আসন পেতে জলের গ্লাস নিয়ে অপেক্ষা করছিল। সেদিন তার বাবা মায়ের রান্নাঘরে কত দিন পরে খেতে বসল। মনে পড়ল বড় বউয়ের কথা। তার হাতের চিংড়ির হলুদ গালা ঝোলের সুবাস। হাপস হুপস করে বাবা ভাত খায়। ঝোলের কাঁচা লঙ্কা ডলে।
চোখ দিয়ে জল পড়ে তার। সেটা বড় বউয়ের স্মৃতিতে নাকি অনেক দিন পরে পুরনো রান্না খাওয়ার আনন্দে, বোঝা যায় না ঠিক। খাওয়া শেষ হলে পান এগিয়ে দেয় জ্যোৎস্নাময়ী। বাবা মেয়েকে আশীর্বাদ করেন। কি চাস মা, একবার মুখ ফুটে বল। সারা বাড়ি কানাকানি হয়। এই বুঝি মেয়ে তার নিজের নামে সব সম্পত্তি চেয়ে নিল। খাওয়া ছেড়ে অন্দরের দৌড়ে এসে দাঁড়িয়ে থাকে ছোট মা ভয়ে ভয়ে। জ্যোৎস্নাময়ী অস্ফুটে তার বাবাকে বলে, একবার চিঠি লিখুন, তিনি যেন আমাকে এসে নিয়ে যান। কথাগুলো বলেই জ্যোৎস্নাময়ী লজ্জায় রাঙা হয়ে যায়, ঝোলের চিংড়িগুলোর মতোই। মেয়ে বাড়ি লিখিয়ে নিল না, জমি জমা সম্পত্তি কিচ্ছুটা না, এমনকি শখের পুতুলগুলোও না। শুধু গরুর গাড়ি বোঝাই করে নিয়ে এলো মায়ের রান্নাঘর। ডেউ, ঢাকনা, খুন্তি আর সেই আমিষের বড় লোহার কড়াইটা। বিশম্ভর বাধা দেয়নি। সে জানত নতুন সংসার করতে তার সবটাই লাগবে, কোনো কিছুই ফেলা যাবে না। কলমি শাক কিন্তু বোর্ডে লেখা ছিল না দিদা। অনেকগুলো কলমি শাকের আটি বাজারের ব্যাগে ভর্তি হবার পর কিংসুক বলে, লেখা ছিল না তো ছিল না, খাবি? সঙ্গে একটু করে না হয় কাসুন্দি দেব। ইন্দুবালা এগিয়ে যান তরবর করে মাছের বাজারটার দিকে। এই যে ধনা, ওই চিংড়িগুলো কি তোর? বিক্রি হয়ে গেছে? ধনা অনেক দিন পরে দেখল ইন্দুবালাকে। সে কি গো দিদা, তুমি আজ বাজারে? ধনঞ্জয়দার কি হলো আজ? ইন্দুবালা চিংড়িগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলেন, কিচ্ছু হয়নি তার। কি আবার হবে? কেন, আমি এসেছি ভালো লাগছে না তোর? ধনা চা আনতে পাঠায়। নিয়ে যাও দিদা সবটা, ভেরির নয়কো। ইন্দুবালা চেনেন কোনটা ভেরির চিংড়ি আর কোনটা নদীর। সকালবেলা একটা বড় গামছা নিয়ে ভাই বোনে চুপি চুপি চলে যেতেন কপোতাক্ষের ঘাটে। ততক্ষণে জড়ো হয়েছে গ্রামের অন্য সব ছেলে মেয়েরাও। ওদিকে আকাশ আসছে কালো হয়ে, ফুসে ফুসে উঠছে সেই কবেকার দাঁড়াও পথিক বরের নদী। গামছা জলে ফেললেই উঠছে ঝাঁকের চিংড়িগুলো। হাতে করে একটা চিংড়ি তুলে মুখের সামনে ধরেন কিংসুকের ইন্দুবালা। কেমন এখনো নড়ছে দেখেছিস? কিংসুক দু পা পিছিয়ে আসে। এমনিতে সে বড় পেটুক, খাবার পেলে সে আর কিছু চায় না। কিন্তু এইসব শাক সবজি মাছ সে বরাবর দেখে এসেছে মরা। জ্যান্ত জিনিস যে এমন হতে পারে সেই অভিজ্ঞতা তারই ছাত্র জীবনের বাইরে। এই ছোট চিংড়ি দিয়ে বুঝি মালাইকারি হবে? ইন্দুবালা বলে, তোর মুন্ডু কেমন হলুদ গালা জোল করে দেব দেখিস। কিংসুক মাথা নাড়ে। ঠিক হচ্ছে না কিন্তু দিদা, বোর্ডে এইসবের কথা লেখা ছিল না মোটেই। ইন্দুবালা বলে, কেন, মাছের কথা লেখা ছিল না? এই তো হয়ে গেল, চিংড়ি মাছে নিয়ে নিলাম। কিংসুক মাথা চুলকোয়। চিংড়ি আবার মাছ কোথায়? বইতে লেখা আছে এগুলো জলের পোকা। অনেকদিন পরে যেন ইন্দুবালা একটু হা হা করে হাসেন। বাজারের লোকজন পাশে জড়ো হয়। কি হয়েছে মা, হাসো কেন? ইন্দুবালা মাথা নাড়েন। কিচ্ছু না, নাতির কথায় মজা নিচ্ছিলাম। তোমরা তাড়াতাড়ি খেতে এসো সবাই। ফেরার পথে একবার ইন্দুবালা দাঁড়িয়েছিলেন কাশি মুদির দোকানে কালো জিরে কিনতে। বোর্ডটা কিংসুককে দিয়ে মুড়িয়ে লেখালেন, ভাত, কলমি শাক, চিংড়ি মাছের হলুদ গালা ঝোল, বেগুনের টক। অনেকদিন পর বাজার করে এসে প্রসন্ন চিত্তে স্নান করতে গেলেন ইন্দুবালা কর্পোরেশনের তোলা জলে। গায়ে জল পড়তেই পুকুরের ভাবনাটা আবার মাথায় চাগার দিতে শুরু করল। বাড়ির পেছনের বাগানটার মতো এই বাড়িতেও যদি একটা পুকুর থাকত। এই একটা ব্যাপার শাশুড়িকে বলার পর মুখ ঝামটা খেতে হয়নি। বাড়ির সেই সময়কার আত্মীয়রা মশকরা করতে এলে মুখের ওপর বলে দিয়েছেন, ঠিকই তো বলেছে বউ,
পুকুর থাকলে কত সুবিধে হতো বলো দেখি। নিজের জল বলেও তো কিছু একটা থাকতো। তা ও বউ, তোমাদের গ্রামের বাড়িতে কি পুকুর আছে? উত্তর দিতে পারতেন না ইন্দুবালা। তিনি জানেন, নেই বললেই তার শাশুড়ি মশকরা করতে ছাড়বেন না। আর মিথ্যে কথাও এই বুড়ো মানুষটাকে বলা যায় না। সন্ধে দেবার অছিলায় উঠে পড়তেন তিনি। কথা আর এগিয়ে যাওয়ার পথ পেত না। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।